আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি তৌহিদুল ইসলাম নীরব অনেক অনেক স্বাগত জানাচ্ছি ইজি কমার্স একাডেমির আজকের এই ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের এই ক্লাসটি আপনাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ক্লাসে আমরা সমাধান করব ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2023-এ আসা একটি অঙ্ক, যে অঙ্কটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটির যে প্যাটার্ন আছে এই প্যাটার্নটিও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি এই ক্লাসটি আপনাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। প্রিয় শিক্ষার্থী, ইন্ট্রো আর বেশি লম্বা না করে সরাসরি প্রবেশ করছি আজকের প্রশ্নে এবং আপনাদের সুবিধার্থে আমি প্রশ্নটি স্ক্রিনে উপস্থাপন করে দেব। 2022 সালের 31 ডিসেম্বর তারিখে তোহা অ্যান্ড সন্সের নগদ বইতে ব্যাংক জমার উদ্ধৃতের পরিমাণ 48,000 টাকা, কিন্তু উক্ত তারিখে ব্যাংক বিবরণীর উদ্ধৃত নগদ বইয়ের উদ্ধৃতের সমান ছিল না। বিশ্লেষণের পর নিম্নলিখিত গরমিলগুলো ধরা পড়ে। গরমিলগুলো ধরা পড়ে। 1 নম্বর দফা, 5,000 টাকা ও 8,000 টাকার দুইটি ইস্যুকৃত চেক 31 ডিসেম্বর তারিখের পর পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়। 2 নম্বর দফা, 10,000 টাকা ও 12,000 টাকার দুইটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু প্রথম চেকটি এখনো আদায় হয়নি। 3 নাম্বার, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায় 6,000 টাকা, যা নগদানভুক্ত হয়নি। 4 নাম্বার, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে 15,000 টাকা, কিন্তু বইতে লিপিবদ্ধ হয়নি। এখানে হবে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, টাইপিং মিস্টেক করেছে তারা। 5 নাম্বার দফা, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 2500 টাকা ও ধার্যকৃত চার্জ 600 টাকা, নগদানভুক্ত হয়নি। এই ছিল কিন্তু আমাদের প্রশ্ন। এখন আমরা দেখে নিব যে আমাদের ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বারে কি বলেছে। আমাদের ক নাম্বারে বলেছে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বারে বলেছে তোহা অ্যান্ড সন্সের হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, এবং গ নাম্বারে বলেছে উপরিউক্ত তথ্যের আলোকে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এই ছিল কিন্তু আমাদের টোটাল প্রশ্ন। এখন ক নাম্বারে আমাদের কি বলেছে? ক নাম্বারে আমাদের বলা হয়েছে যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু উদ্দীপকের দিকে দেখব, দফাগুলোর দিকে দেখব। আমাদের যেসব লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি সেগুলো কিন্তু সরাসরি উল্লেখই করা থাকবে যে নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। সেক্ষেত্রে আমরা যদি আমাদের 3 নাম্বার দফার দিকে একটু খেয়াল করি, আমরা দেখতে পাবো ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায় 6,000 টাকা, যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায় 6,000 টাকা, যা কি হয়নি? নগদানভুক্ত হয়নি। তার মানে আমাদের এই দফাটা কিন্তু কি হয়নি? নগদানভুক্ত হয়নি। তার মানে এটা এখানে আসবে। আমরা চলে যাই আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধানে। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায়, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায়। অর্থ আদায় 6,000 টাকা। কত টাকা? 6,000 টাকা। আমরা এখানে উল্লেখ করে দিব 6,000 টাকা। এরপরে কি আছে? এরপরে যদি আমরা 4 নাম্বার দফাটা দেখি, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় করেছে 15,000 টাকা, কিন্তু বইতে লিপিবদ্ধ হয়নি, অর্থাৎ নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় করেছে 15,000 টাকা, কিন্তু নগদান বইতে কি হয়নি? লিপিবদ্ধ হয়নি। তার মানে কি আমাদের এই দফাটাও এখানে আসবে, আমাদের এই দফাটাও কি হবে? এখানে আসবে। তাহলে কি হবে এটা? ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, বিনিয়োগের আদায়। টাকার পরিমাণ কত প্রিয় শিক্ষার্থী? টাকার পরিমাণ হচ্ছে এখানে 15,000 টাকা।
তো আমরা লিখি 15,000 টাকা। ওকে, এরপর প্রিয় শিক্ষার্থী আমরা যদি আমাদের সর্বশেষ দফা বা 5 নম্বর দফার দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 2500 টাকা ও ধার্যকৃত ব্যাংক চার্জ 600 টাকা নগদানভুক্ত হয়নি। অর্থাৎ ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ কোনোটাই কি হয়নি, কোনোটাই আমাদের নগদানভুক্ত হয়নি। তার মানে এই দুইটা দফাও কি হবে, আমাদের এই ক নাম্বার প্রশ্নের সমাধানে অন্তর্ভুক্ত হবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এই দুইটার একটাও কি হয়নি, এই দুইটার একটাও নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি বা নগদানভুক্ত হয়নি। সে মোতাবেক এই দুইটাও কি হবে, এখানে আসবে। তাহলে আমরা লিখবো এখানে কি, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। প্রথমে লিখবো কি, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। মঞ্জুরিকৃত সুদ, মঞ্জুরিকৃত সুদের পরিমাণ কত, 2500 টাকা। ওকে, এরপরে কি লিখবো আমরা, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। ব্যাংক কর্তৃক ধার্যকৃত, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জের পরিমাণ কয় টাকা, এখানে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জের পরিমাণ 600 টাকা। বাস, আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা দফা কি করে ফেললাম, আমাদের প্রত্যেকটা দফা আমরা লিপিবদ্ধ করে ফেললাম। এখন আমরা কি করব, এটার যোগফল নামাবো। তো এই সবগুলোকে যোগ করলে কত হচ্ছে, 21,000, 23,000, 24,000, 24,100, 24,100 টাকা। 24,100 টাকা আমরা ক্লোজ করে দিব। এটাই হচ্ছে কি আমাদের টাকার মোট পরিমাণ, এটাই হচ্ছে আমাদের টাকার মোট পরিমাণ। মোট, ঠিক আছে। তো এই 24,100 টাকাই কি আমাদের নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি বা নগদানভুক্ত হয়নি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল কিন্তু আমাদের কুমিল্লা বোর্ড 2023 এর ক নাম্বার প্রশ্নটির সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। যদিও এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে সমাধান করে দেওয়া হবে। এখন আমরা চলে যাব আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানে, যেখানে আমাদের করতে বলা হয়েছে প্রয়োজনীয় জাবেদা। প্রয়োজনীয় জাবেদা করতে বলা হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব কোথায়, আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু চলে এলাম আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানে, যেখানে আমাদের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে। যেখানে আমাদের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাব আমাদের প্রশ্নের খ নাম্বার প্রশ্নের সমাধানে। তো আমরা দফাগুলো একটু দেখব। আমি আপনাদের সবার আগেই বলে দিতে চাই, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনারা স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করবেন। আমাদের এই দফাগুলোর মধ্যে প্রথম দুইটা দফা কিন্তু জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। জাবেদায় কি হবে না, জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। কেন, একটু প্রথম দফাটার দিকে যদি খেয়াল করেন, 5,000 ও 5,000 টাকা ও 8,000 টাকার দুইটি ইস্যুকৃত চেক 31 ডিসেম্বর তারিখের পর পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়। প্রিয় শিক্ষার্থী, 31 ডিসেম্বর তারিখের পর পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়। কিন্তু আমরা এই অঙ্কের মধ্যে জাবেদা করছি 2022 সালের, যেই 2022 সালের মেয়াদ ছিল, দেখেন একটু খেয়াল করেন, মেয়াদ ছিল জানুয়ারির 1 তারিখ থেকে, জানুয়ারি 1, 2022 থেকে ডিসেম্বর 31, 2022 পর্যন্ত।
ঠিক আছে, আমরা শুধুমাত্র এই সময়কালের হিসাবটুকু করতেছি, কিন্তু এই অঙ্কের মধ্যে কি বলা হয়েছে, এই যে 31 ডিসেম্বর, এই 31 ডিসেম্বর তারিখের পরে, 31 ডিসেম্বর তারিখের পরে কি হয়েছে, এই চেক দুটি পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়েছে। তার মানে এই সময়কালের বাইরে, এই সময়কালের বাইরে, তার মানে এই 2022 সালের জাবেদার মধ্যে আমরা এটাকে অন্তর্ভুক্ত করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন, কারণ কি হয়েছে, এটা এই নির্দিষ্ট সময়কালের বাইরে ব্যাংকে উপস্থাপিত হয়েছে, তাই এটা কি করতে পারবো না, আমরা জাবেদার অন্তর্ভুক্ত করতে পারবো না। এই হচ্ছে প্রথম লেনদেন অন্তর্ভুক্ত না হওয়ার কারণ। এবং দ্বিতীয় লেনদেনটি বা দফাটি অন্তর্ভুক্ত না হওয়ার কারণটি একটু খেয়াল করেন। দ্বিতীয় লেনদেনে কি বলা হয়েছে, 10,000 টাকা ও 12,000 টাকার দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু প্রথম চেকটি এখনো আদায় হয়নি। দুইটি চেক ব্যাংকে আদায়ের জন্য জমা দেওয়া হয়েছিল। কয়টি চেক? দুইটি চেক। দুইটি চেক ব্যাংকে আদায়ের জন্য জমা দেওয়া হয়েছিল, কিন্তু এর মধ্যে প্রথম চেকটি, প্রথম চেক কি হয়নি, আদায় হয়নি, আদায় হয়নি। যেহেতু প্রথম চেকটি আদায় হয়নি, তার মানে আমরা ধরে নিব যে এই যে দুইটা চেক যে আমরা জমা দিয়েছিলাম, এই লেনদেনটি এখনো পুরোপুরিভাবে কি হয়নি, সম্পূর্ণ হয়নি, পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি। যেহেতু প্রথম চেকটি আদায় হয়নি, সেহেতু আমরা ধরে নিব যে এই লেনদেনটি বা দফাটি পরিপূর্ণভাবে কি হয়নি, সম্পূর্ণ হয়নি। তাই এটাকে আমরা কি করতে পারবো না, এটাকে আমরা জাবেদার অন্তর্ভুক্ত করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাব আমাদের 3 নাম্বার দফায়। 3 নাম্বার দফায় কি বলা হয়েছে, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায় 6,000 টাকা, যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায়, প্রাপ্য হিসাবের অর্থ আদায় একটু ভালোভাবে বুঝবেন। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায়, এই লেনদেনের ফলে বা এই দফার ফলে কি ঘটেছে, এই দফার ফলে আমাদের ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। এই যে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায় করা হয়েছে, এর ফলে আমাদের ব্যাংক নামক সম্পদ বেড়েছে। তো আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ বাড়লে কি ডেবিট। আবার প্রাপ্য হিসাবের নিকট থেকে আদায় করা হয়েছে, প্রাপ্য হিসাবও কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটা সম্পদ, প্রাপ্য হিসাবও কি আমাদের একটা সম্পদ। এই প্রাপ্য হিসাবের নিকট হতে আদায় করার ফলে এই প্রাপ্য হিসাব নামক সম্পদ কিন্তু কমে গেছে, প্রাপ্য হিসাব নামক সম্পদ কমে গেছে। তার মানে আমরা কি জানি, সম্পদ কমে গেলে ক্রেডিট, সম্পদ কমে গেলে ক্রেডিট। তাহলে এই লেনদেন বা দফার মধ্যে কি হলো, একটা সম্পদ বেড়েছে, ব্যাংক নামক সম্পদ বেড়েছে, একটা সম্পদ কমেছে। কোন সম্পদ? প্রাপ্য হিসাব নামক সম্পদ কমেছে। আশা করি বুঝতে পেরেছেন। অতএব যেহেতু আমরা তারিখ দেই 2022 ডিসেম্বর 31, ডিসেম্বর 31, যেহেতু ব্যাংক নামক সম্পদ বেড়েছে, তাহলে কি হবে, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। কত টাকা? 6,000 টাকা। এবং প্রাপ্য হিসাব নামক সম্পদ যেহেতু কমেছে, তাই প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কয় টাকা? 6,000 টাকা, 6,000 টাকা। তো আমরা কিন্তু জাবেদা করে ফেললাম, এখন ব্যাখ্যা লিখব। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায়, প্রাপ্য হিসাবের অর্থ আদায়। আমরা ব্যাখ্যা লিখে দিলাম, আমরা ক্লোজ করে দিব। আমাদের এই প্রথম দফার জাবেদা কি শেষ। দ্বিতীয় দফায় কি বলা হয়েছে? দ্বিতীয় দফায় বলা হয়েছে আমাদের 4 নাম্বার দফায় বলা হয়েছে যে
ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে 15,000 টাকা, কিন্তু বইতে লিপিবদ্ধ হয়নি, অর্থাৎ নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তো কি হয়েছে বিষয়টা? ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে, বিনিয়োগের সুদ আদায় করেছে। এখানে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করার ফলে আমাদের ব্যাংক নামক সম্পদ বেড়েছে। আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ বাড়লে কি ডেবিট, তার মানে ব্যাংক হিসাব ডেবিট। আর বিনিয়োগের সুদ হচ্ছে আমাদের একটা আয়, এখানে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে এই লেনদেনটার মধ্যে কি হয়েছে? ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট। আবার বিনিয়োগের সুদ নামক আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে কি? আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, তার মানে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। ডিসেম্বর 31, ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। কত টাকা? 15,000 টাকা, 15,000 টাকা। এবং বিনিয়োগের সুদ নামক আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, অর্থাৎ বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, বিনিয়োগের সুদ হিসাব বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, 15,000 টাকা। ওকে, আমরা ব্যাখ্যা লিখে নিব। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, আদায়। আমরা ব্যাখ্যা লিখে দিলাম, এটাকে ক্লোজ করে দিব। এখন আমরা চলে যাব আমাদের, আশা করি বুঝতে পেরেছেন এটা, আমরা চলে যাব আমাদের 5 নাম্বার দফা এবং সর্বশেষ দফায়। কি বলা হয়েছে এই দফার মধ্যে? আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 2500 টাকা ও ধার্যকৃত ব্যাংক চার্জ 600 টাকা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 2500 টাকা ও ধার্যকৃত ব্যাংক চার্জ 600 টাকা নগদানভুক্ত হয়নি। এখন আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে নেই, এই মঞ্জুরিকৃত সুদ কি এবং ধার্যকৃত চার্জ কি বা ব্যাংক চার্জ জিনিসটা কি। এই মঞ্জুরিকৃত সুদ কি এবং ব্যাংক চার্জ জিনিসটা কি? প্রিয় শিক্ষার্থী, আমরা যে ব্যাংকে টাকা জমা রাখি, সেই জমাকৃত টাকার উপর ব্যাংক যে আমাদের সুদ প্রদান করে, সেটাকে বলা হয় মঞ্জুরিকৃত সুদ। আরেকটা আবার রিপিট করছি, আমরা যে ব্যাংকে টাকা জমা রাখি, সেই টাকার উপর আমাদের ব্যাংক যে সুদ প্রদান করে, যে সুদ বা মুনাফা প্রদান করে, তাকে বলা হয় মঞ্জুরিকৃত সুদ। কি বলে? মঞ্জুরিকৃত সুদ। এই মঞ্জুরিকৃত সুদ হচ্ছে আমাদের জন্য আয়, আমাদের জন্য কি? আয়। তো ব্যাংক যখন সুদ মঞ্জুর করে, ব্যাংক ওই সুদের টাকাটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেয়, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেয়, যার ফলে আমাদের ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পায়, আমাদের ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদের ব্যাংক হিসাব বেড়ে যায়, ব্যাংক হিসাব বেড়ে যায়, ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পায়। তো আমাদের ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। এবং মঞ্জুরিকৃত সুদ আমাদের একটা আয়, মঞ্জুরিকৃত সুদ আমাদের কি? আয়। তো আয় বৃদ্ধি পায়, মঞ্জুরিকৃত সুদ নামক আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে কি দেখা গেল? ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পাওয়ার ফলে ব্যাংক হিসাব ডেবিট এবং মঞ্জুরিকৃত সুদ বা ব্যাংক সুদ নামক আয় বৃদ্ধি পাওয়ার ফলে ব্যাংক সুদ হিসাব বা মঞ্জুরিকৃত সুদ হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আমাদের এটা করে নিব, এই জাবেদাটা আগে করে নেই। মঞ্জুরিকৃত সুদের ডিসেম্বর 31, ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। তো কত টাকা? 2500 টাকা, 2500 টাকা। ওকে,
এখন কি হয়েছে, আমাদের ব্যাংক সুদ বা মঞ্জুরিকৃত সুদ নামক আয়টাও আমাদের কি হয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে, আয় বেড়েছে। তো আয় বাড়লে কি, আয় বাড়লে ক্রেডিট, আয় বাড়লে ক্রেডিট। তো আমরা দেই ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট কত টাকা, 2500 টাকা, 2500 টাকা। আশা করি বুঝতে পেরেছি। আমরা একটু ব্যাখ্যাটা লিখে দিব। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, মঞ্জুরিকৃত সুদ আমরা লিখে দিলাম, আমরা ক্লোজ করে দিব। আমাদের মঞ্জুরিকৃত সুদের জাবেদা কি, শেষ। এখন আমাদের আবার এই দফারই পরবর্তী দ্বিতীয় পার্টে কি বলেছে, ধার্যকৃত ব্যাংক চার্জ 600 টাকা। এখন আমরা একটু বুঝে নেই ব্যাংক চার্জ জিনিসটা কি। আমরা যে ব্যাংকের বিভিন্ন সেবা ব্যবহার করি, ব্যাংকের বিভিন্ন সেবা ব্যবহার করি, ওই সেবা ব্যবহার করার ফলে আমাদের যে ব্যাংকে আমরা অ্যাকাউন্ট খুলি, সেই ব্যাংক আমাদের থেকে কিছু চার্জ কেটে নেয়, কিছু চার্জ, সার্ভিস চার্জ কেটে নেয়, যাকে ব্যাংক চার্জ বলে, যাকে কি বলে, ব্যাংক চার্জ বলে। আমরা যে ব্যাংকের সেবা সমূহ ব্যবহার করি, বিভিন্ন সেবা, সেই সেবার জন্য ব্যাংক যে সার্ভিস চার্জ কেটে নেয় তাকে বলা হয় কি, ব্যাংক চার্জ। এই ব্যাংক চার্জ হচ্ছে আমাদের জন্য ব্যয়, আমাদের জন্য কি, ব্যয়। ঠিক আছে। তাহলে এই ব্যাংক চার্জ যখন ধার্য করা হয়, তখন ব্যাংক কি করে, আমাদের অ্যাকাউন্ট থেকে ওই চার্জের সমপরিমাণ টাকা কেটে নিয়ে যায়, যার ফলে আমাদের ব্যাংক হিসাব কমে যায়, হ্রাস পায়। তাহলে ব্যাংক চার্জ যেহেতু আমাদের একটা ব্যয়, তাহলে আমাদের কি হলো, ব্যাংক চার্জ ধার্য করার মাধ্যমে আমাদের কি হয়, আমাদের ব্যয় বৃদ্ধি পায়, আমাদের ব্যয় বৃদ্ধি পায়, ব্যাংক চার্জ নামক ব্যয় বৃদ্ধি পায়। এবং যেহেতু এই ব্যাংক চার্জ ধার্য করার ফলে ব্যাংক আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যায়, অর্থাৎ আমাদের ব্যাংক নামক সম্পদ হ্রাস পায়, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। আমি আরেকটা বার একটু শর্ট করে সুন্দরভাবে বুঝাচ্ছি। ব্যাংক আমাদের যখন চার্জ ধার্য করে, আর ব্যাংক চার্জ হচ্ছে আমাদের একটা ব্যয়, আমাদের একটা ব্যয়। তো আমাদের ব্যয় বৃদ্ধি পায়, আমাদের ব্যয় বৃদ্ধি পায়, ব্যাংক চার্জ নামক ব্যয় বৃদ্ধি পায়। এবং যেহেতু ব্যাংক হিসাব থেকে টাকা কেটে নিয়ে যায়, আমাদের ব্যাংক নামক সম্পদ হ্রাস পায়। তো সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, এবং ওখানে ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে আমাদের জাবেদাটা কি হলো, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ ব্যাংক চার্জ নামক ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, এবং ব্যাংক নামক সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আমরা তারিখ দিব আগে, ডিসেম্বর 31। ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যাংক চার্জ নামক ব্যয়, তাই দিব কি, ব্যাংক চার্জ হিসাব ডেবিট। এবং ব্যাংক নামক সম্পদ হ্রাস পেয়েছে, তাই দিব কি, ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা, 600 টাকা, 600 টাকা, ডেবিট দিকে 600 টাকা, ক্রেডিট দিকে 600 টাকা। তো আমরা ব্যাখ্যা লিখে নিব, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ধার্যকৃত চার্জ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান, যেখানে আমাদের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দিতে বলা হয়েছিল। আমি আপনাকে আরো একটা বার স্মরণ করিয়ে দিচ্ছি, এই যে আমরা প্রশ্নটা সমাধান করলাম, এর মধ্যে আপনাদের যদি কোনো প্রকারের সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল কিন্তু আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান, যেখানে আমাদের করতে বলা হয়েছিল কি, জাবেদা দাখিলা। এখন আমরা এটা কমপ্লিট করলাম। এখন আমরা
সমাধান করব আমাদের গ নাম্বার প্রশ্ন, যেখানে বলা হয়েছে উপরিউক্ত তথ্যের আলোকে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তো আমরা চলে যাব কোথায়, আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু চলে এলাম আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে, যেখানে আমাদের প্রস্তুত করতে বলা হয়েছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো চলুন প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই আমাদের প্রশ্নের সমাধানে। প্রিয় শিক্ষার্থী, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার আগে সবার প্রথমে যে কাজটি করতে হয় তা হচ্ছে ভালোভাবে ব্যালেন্স বা উদ্ধৃত যেটা দেওয়া আছে প্রশ্নে সেটা দেখে নিতে হয়। ভালোভাবে প্রশ্নে যে ব্যালেন্স বা উদ্ধৃত দেওয়া আছে সেটা দেখে নিতে হয়, এবং সেই ব্যালেন্স বা উদ্ধৃত মোতাবেক আমি কার মতো হব বা কে আমার মতো হবে এটা আমাদের বের করে নিতে হয়। আমি ব্যাংকের মতো হব নাকি ব্যাংক আমার মতো হবে এটা আমাদের নির্ধারণ করে নিতে হয়। তো চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নের সমাধানে। আমাদের এখানে বলা আছে 2022 সালের 31 ডিসেম্বর তারিখে তোহা অ্যান্ড সন্সের নগদ বইতে ব্যাংক জমার উদ্ধৃতের পরিমাণ 48,000 টাকা। নগদ বইতে ব্যাংক জমার উদ্ধৃতের পরিমাণ 48,000 টাকা, অর্থাৎ নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। আপনি যদি আমার বেসিক ক্লাসটি করে থাকেন তাহলে আপনি জেনে থাকবেন যে এই উদ্ধৃত বা ব্যালেন্সটা হচ্ছে আমাদের যে 4টা ব্যালেন্স বা উদ্ধৃত থাকে সেটার একদম প্রথম উদ্ধৃত বা ব্যালেন্স, সেটার একদম প্রথম উদ্ধৃত বা ব্যালেন্স। এই উদ্ধৃত বা ব্যালেন্স দিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে আমি ব্যাংকের মতো হব, আমি ব্যাংকের মতো হব। এই উদ্ধৃত বা ব্যালেন্স দিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে আমি ব্যাংকের মতো হব। তো চলুন প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই অঙ্কের সমাধানে। সবার আগে আমরা কি করে নিব, আমরা ব্যালেন্সটা লিখে নিব। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত, ব্যাংক জমার উদ্ধৃত কত টাকা আছে, 48,000 টাকা। 48,000 টাকা। তো আমরা এটা বসিয়ে নিব 48,000 টাকা। আমরা আমাদের ব্যালেন্সটা বসিয়ে নিলাম। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত 48,000 টাকা। এখন আমরা চলে যাব দফাগুলোতে। আমাদের 1 নম্বর দফায় বলা হয়েছে 5,000 টাকা ও 8,000 টাকার দুইটি ইস্যুকৃত চেক 31 ডিসেম্বর তারিখের পর পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়। 5,000 ও 8,000 টাকার দুটি ইস্যুকৃত চেক 31 ডিসেম্বর তারিখের পর পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 31 ডিসেম্বর তারিখের পর পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়। তার মানে বুঝে নিতে হবে আমাদের যে এই 2022 হিসাবকাল, এই 2022 হিসাবকালের মধ্যে এই দুইটি চেক পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি। পরিশোধের জন্য ব্যাংকে কি হয়নি, উপস্থাপিত হয়নি। এবং প্রিয় শিক্ষার্থী সবসময় মনে রাখবেন একটা চেক ইস্যু করার সাথে সাথে আমরা আমাদের নগদান বইতে কমিয়ে ফেলি। আমরা আমাদের নগদান বইতে কি করি, আমাদের নগদান বইতে আমরা কমিয়ে ফেলি। একটা চেক ইস্যু করার সাথে সাথে আমরা আমাদের নগদান বইতে কমিয়ে ফেলি। অর্থাৎ এই দুইটা চেক যখন আমরা ইস্যু করেছিলাম, ইস্যু করার সাথে সাথে আমরা আমাদের নগদান বইতে কি করেছি প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের নগদান বইতে কমিয়ে ফেলেছি। কিন্তু 31 ডিসেম্বর তারিখের মধ্যে সেটা কি হয়নি, ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। মানে আমরা আমাদের নগদান বইতে কমিয়ে ফেলেছি কিন্তু ব্যাংকে কি হয়নি, ব্যাংকে কমেনি, ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, মানে কমেনি। তার মানে বিষয়টা কি দেখা গেল, আমাদের নগদান বইতে কম আছে এবং ব্যাংক বইতে বেশি আছে। ব্যাংক বইতে কি আছে, বেশি আছে। আমাদের নগদান বইতে কম আছে কারণ ইস্যু করার সাথে সাথে আমরা কি করি, কমিয়ে ফেলি। আর ব্যাংকে কি হয়নি, ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, মানে ব্যাংকে কমেনি। তার মানে বিষয়টা কি বোঝা গেল, আমাদের নগদান বইতে কম আছে, ব্যাংকে বেশি আছে। এখন আমি ব্যাংকের মতো হব,
এই যে ব্যালেন্স, এই ব্যালেন্স মোতাবেক আমি কার মতো হব, আমি ব্যাংকের মতো হব। মানে আমি সব সময় ব্যাংককে ফলো করব। ব্যাংকে বেশি থাকলে যোগ করব, ব্যাংকে কম থাকলে বিয়োগ করব। এখন এখানে কি দেখা যাচ্ছে এই দফার ক্ষেত্রে, নগদান বইতে কম আছে, ব্যাংক ব্যাংক বিবরণীতে বা পাস বইতে বেশি আছে। তো আমি যেহেতু ব্যাংককে ফলো করব, তো আমার কি করতে হবে, ব্যাংকের সাথে মিলাতে হলে আমার যোগ করতে হবে, আমার বাড়াতে হবে। কারণ নগদান বইতে কম আছে, ব্যাংক বিবরণীতে বেশি আছে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। তার মানে এটা আমাদের কিসের আইটেম, এটা আমাদের যোগের আইটেম। যোগ 1 নাম্বার, ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, ব্যাংকে উপস্থাপিত হয়নি। এটা আমাদের কয় নাম্বার দফা, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার দফা, তাই ব্র্যাকেটে আমরা 1 লিখব। এবং এখানে দুইটা চেক আছে, কয়টা চেক, দুইটা চেক, 5,000 টাকার ও 8,000 টাকার। এই দুইটার যোগফল আমরা এখানে দেখিয়ে দিব। 5,000 যোগ 8,000 অর্থাৎ 13,000 টাকা। কত টাকা, 13,000 টাকা। তো আমরা কিন্তু কি করলাম, যে এটা যোগের আইটেম, আমরা যোগ করলাম, যোগ করলাম। এখন আমরা চলে যাব 2 নাম্বার দফায়। তো 2 নাম্বার দফায় কি বলা হয়েছে, 10,000 টাকা ও 12,000 টাকার দুইটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু প্রথম চেকটি এখনো আদায় হয়নি। খুব ভালোভাবে বুঝবেন, 10,000 টাকা ও 12,000 টাকার দুইটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, সব সময় মনে রাখবেন, চেক ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথে আমরা আমাদের নগদান বইতে বাড়িয়ে ফেলি। আমরা কি করি, বাড়িয়ে ফেলি। চেক ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথে আমরা আমাদের নগদান বইতে বাড়িয়ে ফেলি। এখন বিষয়টা কি হয়েছে এখানে, আমরা 10,000 ও 12,000 টাকার দুইটা চেক কি করেছিলাম, জমা দিয়েছিলাম। তো জমা দেওয়ার সাথে সাথে এই 10,000 ও 12,000, একটু খেয়াল করবেন, 10,000 ও 12,000 অর্থাৎ এই 22,000 টাকা আমরা আমাদের নগদান বইতে বাড়িয়ে ফেলেছি। আমরা আমাদের নগদান বইতে কি করছি, বাড়িয়ে ফেলেছি। কিন্তু বাস্তবে দেখা গেছে যে প্রথম চেকটি আদায় হয়নি। প্রথম চেকটি কি হয়নি, আদায় হয়নি। প্রথম চেক কোনটা, এই 10,000 টাকার চেক। 10,000 টাকার চেকটি কি হয়নি, এখনো আদায় হয়নি। অর্থাৎ আমরা আমাদের নগদান বইতে বাড়িয়েছি 22,000 টাকা, কিন্তু ব্যাংক বইতে বেড়েছে কত টাকা, শুধুমাত্র এই 12,000 টাকা। অর্থাৎ এই দ্বিতীয় চেকটি আদায় হয়েছে, দ্বিতীয় চেকটি শুধু আদায় হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা বাড়িয়েছি 22,000 টাকা, ব্যাংকে এবার বেড়েছে শুধু কত, 12,000 টাকা। তার মানে ব্যাংকে বেড়েছে 12,000 টাকা, আমরা বাড়িয়েছি 22,000 টাকা। তার মানে ব্যাংকের চেয়ে ব্যাংকের চেয়ে আমার নগদান বইতে বর্তমানে 10,000 টাকা বেশি আছে। ব্যাংকের চেয়ে আমার নগদান বইতে 10,000 টাকা কি আছে, বেশি আছে। তো আমি যেহেতু ব্যাংকের মতো হব, আমি যেহেতু ব্যাংককে ফলো করব, তাহলে এখন কি দাঁড়াচ্ছে বিষয়টা, নগদান বইতে বেশি আছে, আমার নগদান বইতে 10,000 টাকা বেশি আছে, এবং ব্যাংক বই বা পাস বইতে 10,000 টাকা কম আছে। তো আমি যেহেতু ব্যাংকের মতো হব, ব্যাংকে কম থাকলে আমি কি করব, আমি বিয়োগ করব, আমি বিয়োগ করব, আমিও কমাবো, কমিয়ে কি করব, ব্যাংকের সাথে সমন্বয় করব, ব্যাংকের সাথে সমান করব। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা কিসের আইটেম, এটা আমাদের বিয়োগের আইটেম, এটা আমাদের বিয়োগের আইটেম। 1 নম্বর, আদায়ের জন্য জমাকৃত চেক, আদায়ের জন্য
জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, আদায় হয়নি। এটা আমাদের কয় নাম্বার দফা? এটা আমাদের 2 নাম্বার দফা, তাই দিব এখানে 2। ওকে, টাকার পরিমাণ কত? 10,000 টাকা। 10,000 টাকা। তো আমরা কিন্তু 2টা শেষ করলাম, চলে যাব 3 নাম্বার দফায়। 3 নাম্বার দফায় কি বলা হয়েছে? ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায় 6,000 টাকা যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায় 6,000 টাকা যা নগদানভুক্ত হয়নি। অর্থাৎ ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের থেকে অর্থ আদায় করা হয়েছে, মানে ব্যাংক বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেটা আর নগদান বইতে লেখা হয়নি। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? ব্যাংকে বেশি আছে, নগদান বইতে কম আছে। ব্যাংকে বেশি আছে 6,000 টাকা, নগদান বইতে ওটা লেখা হয়নি, অন্তর্ভুক্ত করা হয়নি। তার মানে নগদান বইতে ওই টাকাটা কি আছে? কম আছে। তার মানে সিম্পল বিষয় কি? ব্যাংক বিবরণীতে বেশি আছে বা ব্যাংক বইতে বেশি আছে, নগদান বইতে কম আছে। তো আমি যেহেতু ব্যাংক বইকে ফলো করব, তো ব্যাংক বইয়ের মতো হতে হলে বা ব্যাংক বইয়ের সাথে মিলাতে হলে আমার কি করতে হবে? আমার যোগ করতে হবে, আমার বাড়াতে হবে। কারণ ব্যাংক বইতে বেশি আছে, নগদান বইতে কম আছে। তো ব্যাংক বইয়ের মতো হতে হলে আমার কি করতে হবে? আমার যোগ করতে হবে, আমার যোগ করতে হবে। তার মানে এটা কিসের আইটেম? এটা যোগের আইটেম। 2 নাম্বার, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায়। তো এটা আমাদের কয় নাম্বার দফা? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার দফা, তাই এখানে দিব 3। পাশে লিখে দিব কত? 3। কত টাকা? 6,000 টাকা। 6,000 টাকা। তো আমরা লিখলাম 3 নাম্বার দফার কাজ শেষ করলাম, চলে যাব 4 নাম্বার দফায়। এখানে কি বলা হয়েছে? ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে 15,000 টাকা, কিন্তু নগদান বইতে লেখা লিপিবদ্ধ হয়নি। ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে 15,000 টাকা, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। সেম বিষয়, ব্যাংক এখানে বিনিয়োগের সুদ আদায় করেছে, মানে ব্যাংক বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেটা নগদান বইতে কি করা হয়নি? লেখা হয়নি। মানে ব্যাংক বেড়েছে কিন্তু নগদান বইতে বাড়ানো হয়নি। অর্থাৎ এমত অবস্থায় ব্যাংকে বেশি আছে, নগদান বইতে কম আছে। তো ব্যাংকের মতো হতে হলে কি করতে হবে? আমার যেহেতু ব্যাংকে বেশি আছে, আমার যোগ করতে হবে। আমার কি করতে হবে? যোগ করতে হবে বা বাড়াতে হবে। তো আমরা, এটা কিসের আইটেম? এটা যোগের আইটেম। 3 নাম্বার, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। আদায়, এটা আমাদের কয় নাম্বার দফা? এটা হচ্ছে আমাদের 4 নাম্বার দফা। তো আমরা এখানে দিয়ে পাশে লিখবো কত? 4। সুদের পরিমাণ, টাকার পরিমাণ কত? 15,000 টাকা। তো এখানে লিখবো কত? 15,000 টাকা। 15,000 টাকা। ওকে, তো আমরা কি করলাম? আমাদের এই 4 নাম্বারইও শেষ করলাম, 4 নাম্বার দফা শেষ করলাম। এখন চলে যাব আমরা আমাদের সর্বশেষ দফায়, 5 নাম্বার দফায়। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 2500 টাকা ও ধার্যকৃত ব্যাংক চার্জ 600 টাকা নগদানভুক্ত হয়নি। দেখেন প্রিয় শিক্ষার্থী, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, আমি বিগত পার্টে আলোচনা করেছি মঞ্জুরিকৃত সুদটা কি। আমরা যে ব্যাংকে টাকা জমা রাখি, সেখান থেকে ব্যাংক যে আমাদের সুদ দেয়, সেটাকে বলে মঞ্জুরিকৃত সুদ। এই যে মঞ্জুরিকৃত সুদটা,
ব্যাংক আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যোগ করেছে সেটা কি করা হয়নি, নগদানভুক্ত করা হয়নি। তার মানে আমাদের ব্যাংক হিসাব বেড়েছে বা আমাদের ব্যাংক বিবরণীতে বেড়েছে। আমাদের ব্যাংক কি হয়েছে, আমাদের ব্যাংক বেড়েছে, কিন্তু নগদান বইতে বাড়ানো হয়নি। তো আমি কাকে ফলো করব, আমি ব্যাংককে ফলো করব। তো ব্যাংকে যেহেতু ফলো করব, ব্যাংকের মতো যেহেতু হব, ব্যাংকের মতো হতে গেলে আমার কি করতে হবে, ব্যাংকে বেশি আছে, নগদান বইতে কম আছে, আমার নগদান বই তো কি করতে হবে, বাড়াতে হবে বা যোগ করতে হবে। আমার নগদান বই তো কি করতে হবে, যোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা কিসের আইটেম, এটা যোগের আইটেম। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। তো টাকার পরিমাণ কত, টাকার পরিমাণ 2500 টাকা এবং লেনদেনের নাম্বার বা দফা নাম্বার হচ্ছে 5, দিব এখানে 5। টাকার পরিমাণ হচ্ছে 2500 টাকা, লিখবো 2500 টাকা। তো লিখে ফেললাম। এখন আবার কি আছে, এই 5 নাম্বার দফারই দ্বিতীয় পার্ট, ধার্যকৃত ব্যাংক চার্জ 600 টাকা। এখন প্রিয় শিক্ষার্থী, ব্যাংক চার্জ নিয়েও গত পার্টে আলোচনা করা হয়েছে, তারপর আরেকটাবার রিপিট করছি। ব্যাংক যখন ব্যাংক চার্জ ধার্য করে, ব্যাংক আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই চার্জের টাকাটা কেটে নিয়ে যায়, মানে আমাদের ব্যাংক কমে যায়, ব্যাংক কমে যায়। তো এই যে ব্যাংক চার্জ ধার্য করার ফলে আমাদের ব্যাংক কমে গেল, এটা কি করা হয়নি, নগদান বই থেকে আর কমানো হয়নি। অর্থাৎ এখন এমত অবস্থায় কি হয়েছে, ব্যাংকে কম আছে, নগদান বইতে বেশি আছে, ব্যাংকে কম আছে, নগদান বইতে বেশি আছে। তো ব্যাংকের মতো হতে গেলে আমার কি করতে হবে, ব্যাংকের মতো হতে গেলে আমার কমাতে হবে, বিয়োগ করতে হবে। ব্যাংকের মতো হতে গেলে আমার কি করতে হবে, কমাতে হবে বা বিয়োগ করতে হবে। কারণ ব্যাংক থেকে যে ব্যাংক চার্জ যে ধার্য করেছে, অর্থাৎ ব্যাংক ওই চার্জের টাকা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে গেছে, কিন্তু আমি কি করিনি, সেটা নগদান বইতে লিপিবদ্ধ করিনি। তার মানে ব্যাংক বিবরণীতে কম আছে, নগদান বইতে বেশি আছে। তো আমি যেহেতু ব্যাংককে ফলো করব, তো আমার কি করতে হবে, ব্যাংকের মতো হতে গেলে আমার কমাতে হবে, মানে বিয়োগ করতে হবে। তার মানে এটা কিসের আইটেম, বিয়োগের আইটেম। কত টাকা, 600 টাকা। ব্যাংক কর্তৃক চার্জ ধার্য, চার্জ ধার্য। তো এটাও কয় নাম্বার লেনদেন বা দফা, 5 নাম্বার, দিব 5। টাকার পরিমাণ 600, টাকার পরিমাণ কত, 600। তো আমরা আমাদের সবগুলো দফাকে কি করে ফেললাম, এন্ট্রি করে ফেললাম। তো এখন আমরা কি করব, যোগ বিয়োগের কাজটা করব, যোগ বিয়োগের কাজ করব। আমরা আমাদের যোগের আইটেম গুলোকে আগে যোগ করব, যোগের আইটেম গুলোকে আগে কি করব, যোগ করব। 13,000 যোগ 6,000 যোগ 15,000 যোগ 2500, 36,500, 36,500। এগুলোর যোগফল কত হচ্ছে, 36,500। তো এই যে আমরা যোগের আইটেম গুলোকে যোগ করলাম, এখন এই 48,000-এর সাথে এই 36,500-কে কি করে দিব, যোগ করে দিব, হচ্ছে 84,500, 84,500। তো আমরা যোগের কাজ করে ফেললাম। এখন কি করব, এই যে বিয়োগের আইটেম গুলো, এগুলাকে যোগ করে এখান থেকে বিয়োগ করে দিব। তো যোগ করলে কত হচ্ছে, 10,600, 10,600, 10,600। তো এই যে 84,500 আছে, এই 84,500 থেকে 10,600 বিয়োগ করব। 10,600 কি করব, বিয়োগ করব। আমাদের হচ্ছে 73,900, 73,000
900 আমরা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের কি, এই 73,900 হচ্ছে আমাদের ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত, ব্যাংক বই মোতাবেক বা পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত। আমরা এখানে লিখে দিব ব্যাংক বই মোতাবেক, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত। বাস আমরা কিন্তু কি করলাম, আমরা লিখে দিলাম। তো এরই সাথে সুপ্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান, এবং এরই সাথে আমাদের সম্পূর্ণ হলো আমাদের আজকের এই ক্লাস, অর্থাৎ কুমিল্লা বোর্ড 2023। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আজকের সম্পূর্ণ ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রকার কোথাও বুঝতে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি তৌহিদুল ইসলাম নীরব। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটি ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।